আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পলিটিক্যাল সায়েন্স সিলেবাসটি দেখব 11 এবং 12-এর। মূলত আজকের এই ভিডিওতে 11-এর দুটো সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথম ইউনিটে রয়েছে, ফার্স্ট সেমিস্টারের প্রথম ইউনিটে রয়েছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন। খুব স্বাভাবিক, সাধারণ এবং সহজভাবে বলছি, বুঝে নাও। সেটা হচ্ছে যে এই ইউনিটের মধ্য দিয়ে যেটা পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্ট, যে শাস্ত্রটা তোমরা এখন পড়তে শুরু করবে ক্লাস 11 থেকে, এই শাস্ত্রটা কি, কোথা থেকে আসছে, এর একটা ব্রিফ, একটা সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের জানতে হবে। এর সংজ্ঞা কী, রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রটির সংজ্ঞা কী, এই শাস্ত্রটির প্রকৃতি কেমন, এবং স্টুডেন্টস এই শাস্ত্রটি কেন পড়বে, পড়লে তাদের কি কাজে লাগবে, স্কোপটা কী, উদ্দেশ্যটা কী, লক্ষ্য কী এই শাস্ত্রের, সেটা এই ইউনিটের দ্বারা পরিষ্কার হবে। সেকেন্ড ইউনিটের মধ্যে পড়তে হবে স্টেটের ডেফিনেশন এবং ক্যারেক্টারিস্টিক্স। এখানে আমি একটা জিনিস পরিষ্কার করে দিই যে স্টেট বলতে কিন্তু আমরা সাধারণত পশ্চিমবঙ্গ স্টেট, উত্তরপ্রদেশ স্টেট, এই রকম যে অঙ্গরাজ্যগুলোকে স্টেট বলি, সেই স্টেটের কথা কিন্তু এখানে বলছে না। এখানে স্টেট বলতে রাষ্ট্রকে বোঝানো হচ্ছে, দেশকে বোঝানো হচ্ছে। তো এই যে স্টেট একটা থিওরি, একটা কনসেপ্ট। এই স্টেটের মানে কি, এর ডেফিনেশনগুলো কি, এবং স্টেটের বৈশিষ্ট্যগুলো কি, সেটা এই ইউনিটের মধ্যে বুঝতে হবে যে কোন কোন উপাদান বা বৈশিষ্ট্য থাকলে পরে একটা ভূখণ্ডকে স্টেট বলা হবে। আচ্ছা, গেল। থার্ড ইউনিটে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব পড়তে হবে। সিটিজেনশিপ কি, তার ডেফিনেশন কি, মিনিং, এগুলো বুঝে নিতে হবে। তারপরে যেটা বুঝতে হবে যে একজন সাধারণ ব্যক্তি কিভাবে কোনো দেশের নাগরিকত্ব পেতে পারে, কত রকম উপায় রয়েছে, এবং কোন কোন কারণে একজন নাগরিকের নাগরিকত্ব চলে যেতে পারে, সেটাও জানতে হবে। এবং লাস্ট এই ইউনিটে যেটা জানতে হবে সেটা হলো ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ের কোন আর্টিকেলে নাগরিকত্ব সম্পর্কে কি কি বলা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, ফোর্থ ইউনিটে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন, ডেফিনেশন অ্যান্ড টাইপস, যে সংবিধানটা কী, সংবিধানের বৈশিষ্ট্য কী, কত রকমের সংবিধান পুরো বিশ্বের মধ্যে পাওয়া যায়, আর এই সংবিধানের সুবিধা এবং অসুবিধাগুলো কী, মানে একটা দেশে সংবিধান থাকলে তার সুবিধা কী, আর না থাকলে অসুবিধাটা কী, এগুলো মোটামুটি জানতে হবে ওভারঅল। আচ্ছা, ফিফথ ইউনিটের মধ্যে জানতে হবে মেকিং অ্যান্ড দ্য ফিলসফি অফ দ্য কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের পরিপ্রেক্ষিত দিয়ে পুরোটা বুঝতে হবে যে ভারতীয় সংবিধান কিভাবে তৈরি হচ্ছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কী ছিল, গণপরিষদ কী ছিল, তাদের কাজ কী ছিল। এখানে ফিলসফি বলতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে বোঝানো হয়েছে। প্রস্তাবনাটা কী, প্রস্তাবনাটা তোমাদের খুব সহজে বোঝানোর জন্য বলছি যে দেখবে যে কোনো একটা বই, বেশিরভাগ বইতেই থাকে, ওখানে খুললে পরে প্রস্তাবনা দেওয়া থাকে। এবার প্রস্তাবনা কী সেটা এবার খুঁজে নাও, এটা তোমাদের কাজ। আচ্ছা, এই ইউনিটে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকাটা কী ছিল ভারতীয় সংবিধান গঠনের ক্ষেত্রে। আচ্ছা, মোটামুটি এই কটা বিষয় বুঝতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এই ইউনিটে রয়েছে যে ভারতীয় সংবিধানের যে উপাদানগুলি, সেই উপাদানগুলি কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে এবং কোন উপাদান নেওয়া হয়েছে। আচ্ছা, লাস্ট ইউনিটে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ। কী কী বৈশিষ্ট্য পড়তে হবে তা খুব সহজভাবে সিলেবাসের মধ্যেই ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, আর এটা এই পুরো সিলেবাসের মধ্যে সবথেকে সহজ জিনিস। যদিও পুরো সিলেবাসটাই মারাত্মক, ভীষণ সহজ, খুব বেশি কঠিনভাবে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। রাষ্ট্রবিজ্ঞান মুখস্থ করার বিষয় নয়, বোঝার বিষয়। এবং এটা শুধুমাত্র ক্লাস 11-এর জন্য বা 12-এর জন্য নয়। এইখানে যা পড়া হবে, যা পড়ানো হবে, যা বুঝবে তোমরা, তা তোমাদের সারা জীবন কাজে আসবে। পলিটিক্যাল সায়েন্স আজকের দিনে প্রতিটা স্টুডেন্টের কাছে একটা কম্পালসারি সাবজেক্ট হয়ে ওঠা উচিত। সরকারেরও এটা করা উচিত। যেমন ফিজিক্যাল এডুকেশন আজ কম্পালসারি সাবজেক্ট করে দিয়েছে, পরিবেশ বিজ্ঞান বা পরিবেশ জ্ঞান এরকম যেটা রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স, সেটাও যেরকম কম্পালসারি করে দিয়েছে, পলিটিক্যাল সায়েন্স সিলেবাস মানে সাবজেক্টটাকেও
এখানে কম্পালসারি করে দেওয়া উচিত, কারণ প্রতিটা মানুষের বোঝা উচিত যে দেশটা কীভাবে চলছে, দেশের শাসন ব্যবস্থা কীভাবে চলছে, এবং রাষ্ট্রবিজ্ঞানের আন্ডারে আরও অনেক কিছু আছে যেগুলো বুঝতে হয়। সেগুলো নিয়ে এখন মাথা ঘামিয়ে কাজ নেই, বাট এখন রাষ্ট্রবিজ্ঞান পড়া শুরু করেছো, যে দৃষ্টিভঙ্গি নিয়ে পড়বে সেটা ব্রড ওপেন হবে, ঠিক আছে? অন্যান্য সাবজেক্টের মতন শুধু মুখস্থ করতে বসবে না, বুঝবে। কারণ যে স্যার পড়াবে তাকে প্রশ্ন করবে, ভালো করে বুঝবে, দেখবে একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে পরে আর কোনো অসুবিধা থাকবে না। আচ্ছা, যাই হোক, আমরা এবারে সেকেন্ড সেমিস্টারের দিকে যাই। সেমিস্টার 2 এর প্রথম ইউনিটের মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি কনসেপ্টস অফ পলিটিক্যাল থিওরি। রাজনৈতিক তত্ত্বের কিছু কি কনসেপ্টস রয়েছে, সেগুলো কি? ল, লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস। আরে বাবা, এগুলো আবার কি? ল মানে আইন, লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সাম্য বা সমতা, আর জাস্টিস মানে ন্যায়। তো এইগুলো কি? এগুলো হচ্ছে কি কনসেপ্ট পলিটিক্যাল থিওরির। তো এই ল, লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস, ঠিক আছে, এগুলোর মিনিং কি, এগুলো কত রকমভাবে ভাগ করা যায়, এগুলোর কাজ কী থাকে, এগুলোর প্রকৃতি কী, এই যাবতীয় বিষয় ওভারঅল জানতে হবে। আরেকটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার, যে পাওয়ারটা কীভাবে ভাগ করা যায়, তার ডেফিনেশন কী, আর্গুমেন্টস কী, ঠিক আছে, এগুলো ওভারঅল বুঝতে হবে। আচ্ছা, সেকেন্ড ইউনিটের মধ্যে নেশন এবং ন্যাশনালিজম সম্পর্কে বুঝতে হবে, যে নেশন কী, ন্যাশনালিজম কী, এবং বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনালিজমের যে ধারণাটি ছিল সেটা বুঝতে হবে। থার্ড ইউনিটের মধ্যে ফর্মস অফ গভর্নমেন্ট বুঝতে হবে। এখানে হচ্ছে ডেফিনেশন এবং বেসিক ফিচার্স বুঝতে হবে। গণতন্ত্র, একনায়কতন্ত্র, এগুলো কী, এগুলো মোটামুটি বুঝতে হবে। আচ্ছা, ফোর্থ ইউনিটের মধ্যে কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট, সিলেক্টেড থিঙ্কার। এইটা হচ্ছে নতুন বিষয় তোমাদের জন্যে, কারণ এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে পড়ানো হতো, বাট এখন স্কুলেও দিয়ে দিয়েছে। ভালো বিষয় যে বিভিন্ন যে দার্শনিক বা তাত্ত্বিক পলিটিক্যাল থিঙ্কার যারা, তাদের চিন্তাভাবনা কী ছিল কন্টেম্পোরারি মানে সাম্প্রতিক সময়ে। যেমন মহাত্মা গান্ধীর কী কী পড়তে হচ্ছে? সত্যাগ্রহ, নন ভায়োলেন্স, ঠিক আছে। বিবেকানন্দ আছে, তার সোশিও পলিটিক্যাল রিফর্মস পড়তে হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্রিডম অ্যান্ড ন্যাশনালিজম পড়তে হচ্ছে। মৌলানা আবুল কালাম আজাদের ফ্রিডম অ্যান্ড এডুকেশন পড়তে হচ্ছে। তাদের এই ধারণাগুলো কী ছিল? ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ লেভেলের ইন্টারেস্টিং। আমাদের সময় তো এগুলো ছিল না, সেটা ভেবেই এখন আফসোস হচ্ছে। তোমরা খুব লাকি যে এগুলো তোমাদের পড়তে হবে, তোমরা পড়তে পারছো এই লেভেলে। তোমরা যদি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পরবর্তীতে হায়ার স্টাডিজ নাও করো, তাও তোমরা অনেক কিছু জানতে পারবে। আমরা আমাদের লেভেলে যেটুকু জানতে পেরেছিলাম তার থেকে অনেক বেশি এগিয়ে তোমরা থাকছো। আচ্ছা, ফিফথ ইউনিটে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকারগুলো কী, ঠিক আছে। এই মৌলিক অধিকারের বৈশিষ্ট্য কী, মৌলিক অধিকারগুলো কী, কত রকমের মৌলিক অধিকার হয়, ঠিক আছে, এগুলো, এবং ভারতীয় সংবিধানে কোথায় কত নম্বর আর্টিকেলে মৌলিক অধিকার লেখা রয়েছে, এগুলো মোটামুটি বুঝতে হবে। ডিরেক্টিভ প্রিন্সিপালস কী, ঠিক আছে, এটা বুঝতে হবে। ফান্ডামেন্টাল ডিউটিস কী, এগুলো বুঝতে হবে। আচ্ছা, গেল। ইউনিট 6 এই সেমিস্টারের লাস্ট ইউনিট, সেটা হচ্ছে ইলেকশন এবং রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এই যে এফপিটিপি সিস্টেম, যেটা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, এটা কি, এটা বুঝতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নির্বাচন কমিশন কিভাবে হচ্ছে গড়ে উঠছে এবং এর কাজ কি, সেটা বুঝতে হবে। মানে সত্যি বলছি, সিলেবাসটা ভীষণ ভালো। একটা 11-এর স্টুডেন্ট যদি এই বিষয়গুলো 11-এ শেষ হতে হতে বুঝে যায়, তার কাছে যে পলিটিক্যাল সিস্টেমটা কতটা সহজ এবং পরিষ্কার হয়ে যাবে, তা তো আমরা হচ্ছে 11 শেষ হওয়ার পরেই বুঝতে পারবে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক রয়েছে, প্রজেক্ট, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ওটা স্কুল থেকে যা করাবে। তো মোটের উপরে দুটো সেমিস্টারের সিলেবাস ভীষণ ইজি, খুব কাজের বিষয় এটা, তোমরা পড়ো। আমরাও এই সম্পূর্ণ বিষয়গুলো, প্রতিটা বিষয়ের উপরে হচ্ছে ভিডিওস নিয়ে আসবো। আমাদের সাথে যুক্ত হও, আমাদের সাথে থাকো। কোথাও কোনো অসুবিধা হলে আমাদের এই ভিডিও বা যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করো, আমরা প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই। আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের টেলিগ্রাম আইডি, ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত কিছুই আছে। যেখানে খুশি যাও, আমাদের সাথে যোগাযোগ করো। তোমাদের কোথাও কোনো সাহায্য লাগলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করে সেটা বলো। আমরা তোমাদের সকলের জন্য সর্বদা উপস্থিত।